ওয়েলকাম ছাত্ররা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ অর্থাৎ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজে বিএ এবং বিএসসি কোর্সে ভর্তি সম্পর্কে আলোচনা করব। এটা শুধুমাত্র ছাত্রদের জন্য এবং এই কলেজ সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রসিডিওরের মধ্যে অন্তর্গত নয়। তোমরা জানো এইখানে তোমরা যখন বিভিন্ন কলেজগুলোতে অ্যাপ্লাই করবে তার একটা কমন পোর্টাল থাকে, সেখান থেকে অ্যাপ্লাই করতে হয়। কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজ এটা এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রসিডিওরের মধ্যে অন্তর্গত নয়। এই কলেজ থেকে সেপারেটলি আলাদাভাবে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা নিয়ে ছেলেদের ভর্তি নেওয়া হয়। তো সেই সম্পর্কিত আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা একটু যত্ন সহকারে প্রথম থেকে দেখবে, তাহলে সমস্ত বিষয়গুলো পরিষ্কারভাবে জানতে পারবে। 2024 সালের আগে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। 2024 এবং 25 এই দুটো সালে যারা, অর্থাৎ গত বছর এবং এই বছর যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে। একাধিক সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে তোমরা। এখানে কলেজে ভর্তির জন্য একাধিক সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেখানে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 500 টাকা করে অ্যাপ্লিকেশান ফি জমা দিতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশান করা যাবে। কলেজের ওয়েবসাইট www.rkmrc.in, এটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজের ওয়েবসাইট। সেখান থেকে তুমি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এই সম্পর্কিত অনলাইন ফর্ম ফিল আপ সম্পর্কিত তোমাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, সেই সমস্যার কথা তোমরা ইমেল করে অথবা এই নির্দিষ্ট নাম্বারে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে ফোন করে তোমরা জানাতে পারো এবং সেখান থেকে তারা সমাধানের উপায় তোমাদের বলে দেবে। এখানে দেখো মেরিট লিস্ট যেটা তৈরি করা হবে সেটা সম্পূর্ণভাবে যে রিটিন এক্সাম হবে সেই রিটিন এক্সামের পারফরমেন্সের উপরে মেরিট লিস্ট তৈরি করা হবে। এক্সেপ্ট ম্যাথমেটিক্স এবং সংস্কৃত, এই দুটি সাবজেক্ট ছাড়া বাকি সমস্ত সাবজেক্টগুলোতে মেরিট লিস্ট রিটিন এক্সামের যে নাম্বার সেই নাম্বারের ওপরে তৈরি করা হবে। মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ তুমি যদি বিভিন্ন সাবজেক্টগুলোতে অনার্স পড়তে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কত পার্সেন্ট নাম্বার পেতে হবে, কোন সাবজেক্টে কত পার্সেন্ট নাম্বার পেতে হবে সেটা এখানে বলা আছে। যে বাংলায় করতে চাইলে এগ্রিগেটে 50% নাম্বার, বেঙ্গলিতে 50% নাম্বার পেতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথে 65%, কেমিস্ট্রিতে 65%, ফিজিক্সে 65%। কম্পিউটার সায়েন্স ক্ষেত্রে এগ্রিগেটে 60%, ম্যাথে 60%। ইকোনমিক্সের ক্ষেত্রে এগ্রিগেটে 60%, ম্যাথে 60%, ইংরেজিতে 60%। ইংলিশের ক্ষেত্রে এগ্রিগেটে 70% এবং ইংলিশের ক্ষেত্রে 75%। হিস্ট্রির ক্ষেত্রে এগ্রিগেটে 60%, লাইফ সায়েন্সের ক্ষেত্রে এগ্রিগেটে 60% এবং কেমিস্ট্রিতে 60%। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এগ্রিগেটে 65%, ম্যাথে 70%। ফিলোসফির ক্ষেত্রে এগ্রিগেটে 50%, ফিজিক্সের ক্ষেত্রে এগ্রিগেটে 70%, ম্যাথে 70%, ফিজিক্সে 75%। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 60%, সংস্কৃতের ক্ষেত্রে 50% এবং স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে এগ্রিগেটে 75% এবং ম্যাথে 80% নাম্বার পেতে হবে। এটা হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এটা থাকলে তোমরা ফর্ম পূরণ করতে পারবে। এবং এখানে বলে দিই, এখনকার নিয়ম অনুসারে এটা কিন্তু একটি 4 বছরের কোর্স হতে চলেছে। তোমাদের কিন্তু এটা একটি 4 বছরের কোর্স হবে। এই পুরো গ্র্যাজুয়েশন কোর্সটি 4 বছর তোমাদের পড়তে হবে। এবার আমরা দেখে নিই যে এই এগ্রিগেটস যে বলা আছে এই এগ্রিগেটসটা কিসের হিসেবে ধরা হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে এই এগ্রিগেটস নাম্বারটা ধরা হবে টপ 5 সাবজেক্টের ওপরে। তোমাদের যে বেস্ট অফ 5-এ যা নাম্বার আছে সেই টপ 5 নাম্বারের ওপরে এগ্রিগেটসটা ধরা হবে। এবং যারা সিবিএসসি ও আইএসসি বোর্ডের আছে তাদের ক্ষেত্রে টপ 4 সাবজেক্টের ক্ষেত্রে এই এগ্রিগেটস নাম্বারটি ধরা হবে। এখানে উল্লেখ করা আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই এনভায়রনমেন্টাল স্টাডিজের নাম্বার এগ্রিগেটের কাউন্ট করা হবে না। যদি কেউ এনভায়রনমেন্টাল সায়েন্স সাবজেক্টটি 100 নাম্বারের ওপরে পড়ে থাকে অ্যাজ এ ইলেকটিভ সাবজেক্ট, এটা ইলেকটিভ সাবজেক্ট হিসাবে যদি এনভায়রনমেন্টাল সায়েন্সকে পড়ে থাকে 100 নাম্বারে, তখন সেই নাম্বারটা এগ্রিগেটে কাউন্ট করা হবে। রিল্যাক্সেশন পাবে যারা এসসি এসটি স্টুডেন্ট আছে তারা 5% রিল্যাক্সেশন পাবে এগ্রিগেটসেও এবং সাবজেক্টস করেও। অর্থাৎ এখানে সাবজেক্টস করে যেগুলো দেওয়া আছে যে ইংলিশ, কেমিস্ট্রি, ম্যাথ এইখানে এবং এগ্রিগেটসের যে নাম্বারগুলো দেওয়া আছে এইখানে প্রত্যেক ক্ষেত্রে তারা 5% রিল্যাক্সেশন পাবে এসসি এবং এসটি স্টুডেন্টরা। সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা অনলাইনে কবে থেকে কবের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে? 7th মে থেকে 8 জুন, এটার মধ্যে তোমরা 7th মে
10 PM থেকে 8 জুন 10 PM এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এবং তার মধ্যে তোমাদের অনলাইন পেমেন্টও করে দিতে হবে। ফর্ম ফিল আপ করার পর তোমাদের ওই কলেজ থেকে সিস্টেম জেনারেটেড একটা অ্যাডমিট কার্ড বেরোবে। সেই অ্যাডমিট কার্ডটা নিজেদের কাছে প্রিন্ট আউট করে যত্ন সহকারে রাখতে হবে, কারণ এর পরবর্তী বিভিন্ন যে ধাপগুলো থাকবে অর্থাৎ পুরো অ্যাডমিশন প্রসিডিওর, সেই সময় কিন্তু তোমাদের এই অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার সময় অবশ্যই এই অ্যাডমিট কার্ডগুলো লাগবে। তার জন্য এই ফর্ম ফিল আপের পরে যে অ্যাডমিট কার্ডটা সিস্টেম জেনারেটেড হয়ে বেরোবে সেটা প্রিন্ট আউট করে অবশ্যই নিজের কাছে রেখে দেবে। অ্যাপ্লিকেশান করার সময় যে সমস্ত জিনিসগুলো তোমাদের আপলোড করতে হবে, যেমন একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার, যেগুলো জেপিজি ফরম্যাটে 100 KBর মধ্যে হতে হবে, এগুলো আপলোড করতে হবে। এবং অ্যাডমিট কার্ড ছাড়া কেউ কিন্তু অ্যাডমিশান টেস্টে বসতে পারবে না, সুতরাং অ্যাডমিট কার্ডটা তোমাদের অবশ্যই যত্ন সহকারে রাখতে হবে। এখানে রিজার্ভেশন পলিসি যা আছে সেই অনুসারে গভর্নমেন্ট রুলস অনুসারে ফলো হবে। অ্যাডমিশান টেস্টের ডেটগুলো দেখাচ্ছে, দেখো যে 10ই জুন, 11ই জুন এবং 12ই জুন, এই 3 দিন হচ্ছে অ্যাডমিশান টেস্ট হবে। এবং কোন দিন কোন শিফটে কোন সাবজেক্টের পরীক্ষা হবে সেটা উল্লেখ করা আছে। যেমন 10ই জুন 12টা থেকে 2টোর মধ্যে যে পরীক্ষা হবে ফিজিক্স এবং ফিলোজফি, 2:30 থেকে 4:30-এর মধ্যে পরীক্ষা হবে কেমিস্ট্রি, হিস্ট্রি। 11ই জুন ম্যাথমেটিক্স এবং সংস্কৃত ও সেকেন্ড হাফে হবে স্ট্যাটিস্টিক্স, ইংলিশ। 12ই জুন কম্পিউটার সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সেকেন্ড হাফে বেঙ্গলি, ইকোনমিক্স আর লাইফ সায়েন্সের ক্ষেত্রে। এখানে একটা জিনিস দেখো যে সংস্কৃতের ক্ষেত্রে কোনো রিটিন টেস্ট হবে না, যারা সংস্কৃত নিয়ে পড়তে চাও তাদের ক্ষেত্রে কোনো রিটিন টেস্ট হবে না, শুধুমাত্র একটি ওরাল ইন্টারভিউ হবে। সেই ওরাল ইন্টারভিউয়ের নাম্বারের ওপর ডিপেন্ড করে মেরিট লিস্ট তৈরি হবে। পাবলিকেশান অফ রেজাল্ট 25শে জুন সমস্ত সাবজেক্টের রেজাল্ট প্রকাশিত হবে। মেরিট লিস্ট, প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে যারা যারা সিলেক্টেড হবে। এবং এখানে এক্সাম সেন্টার অর্থাৎ যে এন্ট্রান্স এক্সামিনেশান হবে, যেটা রিটিন এক্সামিনেশান হবে, তার 3টে জায়গায় সেন্টার করা হয়েছে। এটা তোমরা যখন ফর্ম ফিল আপ করবে অবশ্যই তোমরা তোমাদের কাছে যে এক্সাম সেন্টারটা হবে সেটা পূরণ করতে পারবে। নরেন্দ্রপুর, নর্থ বেঙ্গল এবং পুরুলিয়া, এই 3 জায়গায় কলেজের অর্থাৎ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুর, এখানে পরীক্ষা আছে। এবং নর্থ বেঙ্গলে একটা সেন্টার আছে রামকৃষ্ণ মিশন এই যে জলপাইগুড়িতে, এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, এই 3টে জায়গায় এক্সাম দিতে পারবে। তোমরা যেখানে সিলেক্ট করবে তাকে সেই এক্সাম সেন্টারে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে। এবং এখানে প্রত্যেকে বলা আছে যে ক্যান্ডিডেট মাস্ট সিলেক্ট এ স্পেসিফিক এক্সাম সেন্টার। অনলাইন ফর্ম ফিল আপ করার সময় কিন্তু এক্সাম সেন্টার তোমাদের সিলেক্ট করে নিতে হবে। এবার দেখো এই সাবজেক্ট কম্বিনেশানে যেদিন যে পরীক্ষাগুলো বলা আছে, যদি ধরো এখানে কেউ ফিজিক্স আর ফিলোজফি দুটোতেই ফর্ম পূরণ করেছে, তাহলে সেক্ষেত্রে একই টাইমেই তার 2টো পরীক্ষা পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলা আছে তাকে অবশ্যই অ্যাটলিস্ট 30 মিনিটস প্রায়র, এক্সাম শুরু হওয়ার 30 মিনিট আগে ওইখানে এক্সাম চার্জে যিনি থাকবেন, কলেজের প্রিন্সিপাল বা ডেজিগনেটেড অথরিটি যে থাকবে ইন চার্জ অফ দ্য এক্সামিনেশান সেন্টার, এক্সামিনেশান সেন্টারের চার্জে যিনি থাকবেন তার কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে পরীক্ষা শুরুর 30 মিনিট আগে। তাহলে তাকে ওই সেকেন্ড সাবজেক্টে পরীক্ষা দেওয়ার জন্য একটা অল্টারনেটিভ শিডিউল উনি ঠিক করে দেবেন, এটা যদি না আগে থেকে বলো তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে। এখানে যদি কেউ বা এটা যদি আমরা বলি যে কেউ কম্পিউটার সায়েন্স এবং পলিটিক্যাল সায়েন্স দুটোই চুজ করেছে, তাহলে সেক্ষেত্রে 2টো পরীক্ষার টাইমিং কিন্তু একই হয়ে গেছে। এই রকম যদি কোনো কারোর ক্ষেত্রে থাকে তাহলে কিন্তু পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই এক্সাম সেন্টারে যিনি দায়িত্বে থাকবেন তার নজরে এটাকে আনতে হবে। এটা দেখো মাইনর কোর্স, যারা যে সাবজেক্টে অনার্স নেয় তার সঙ্গে 2টো সাবজেক্ট থাকে যাকে আমরা মাইনর বলি, মাইনর সাবজেক্ট। এখানে কোন সাবজেক্টের অনার্স নিলে তাকে কি মাইনর সাবজেক্ট সে রাখতে পারবে পুল 1 এবং পুল 2 থেকে, যেগুলোকে আমরা মাইনর 1 এবং মাইনর 2 বলছি, তার একটা লিস্ট আছে। তোমরা এটাকে দেখে নিতে পারো ভালো করে যে কোন সাবজেক্ট নিলে তোমাকে অন্য 2টো মাইনর সাবজেক্টে কী তোমরা পড়তে পারবে এবং কী সাবজেক্টের মধ্যে তোমাকে বেছে নিতে হবে, এখানে সেই লিস্ট করা আছে, একটু দেখে নাও। পরে আসি আমরা এখানে যে আর্টসের সাবজেক্টগুলোরও কীখানে আছে, মাইনর 1 এবং মাইনর 2তে কী সাবজেক্ট পড়তে হবে তার লিস্ট করা আছে, এখান থেকেই তোমাকে কিন্তু বেছে নিতে হবে। তুমি যদি হিস্ট্রিতে অনার্স করতে চাও তাহলে তোমার এখানে ফিলোজফি, সংস্কৃত, ম্যাথামেটিক্স, হিন্দি, এই 4টের মধ্যে যে কোনো একটা নিতে হবে। আর এইদিকে হচ্ছে কি পল সায়েন্স,
বেঙ্গলি, ইকোনমিক্স এবং কম্পিউটার সায়েন্স, এখান থেকে যে কোনো একটা নিতে হবে। এইভাবে তোমাকে সাবজেক্ট কম্বিনেশান ঠিক করতে হবে, এরকম প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া আছে। এবার অ্যাডমিশন টেস্ট বা রিটিন টেস্টের যেটা সিলেবাস, সেই সিলেবাসে কী বলা আছে, ক্লাস 11 এবং ক্লাস 12-এ তোমরা যে সিলেবাস পড়েছো সেই সাবজেক্টের উপরেই পরীক্ষা হবে। এবং কোন সাবজেক্টে তোমাকে অ্যাপ্লাই করলে, কোন সাবজেক্টে অনার্সের জন্য অ্যাপ্লাই করলে কোন সাবজেক্টের উপরে টেস্ট দিতে হবে তার একটা লিস্ট এখানে বলা আছে। যেমন বেঙ্গলিতে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে বেঙ্গলি পরীক্ষা দিতে হবে, যদি কেমিস্ট্রিতে করো তাহলে কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্সে করলে ফিজিক্স ম্যাথমেটিক্সে পরীক্ষা দিতে হবে, ইকোনমিক্সে করলে ম্যাথমেটিক্স এবং ইংলিশে পরীক্ষা দিতে হবে, যে ইংলিশে অ্যাপ্লাই করবে সে ইংলিশে পরীক্ষা দেবে, হিস্ট্রির ক্ষেত্রে ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, হিস্ট্রি পরীক্ষা দিতে হবে, লাইফ সায়েন্সে কেউ অ্যাপ্লাই করলে তাকে বায়োলজির ওপর পরীক্ষা দিতে হবে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্স, ফিলোজফির ক্ষেত্রে ইংলিশ, জেনারেল নলেজ, ফিলোজফি, ফিজিক্সের ক্ষেত্রে শুধুমাত্র ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃতের ক্ষেত্রে জেনারেল নলেজ অফ সংস্কৃত লিটারেচার এবং সংস্কৃত, আর স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্স। শুরুতেই বলা আছে যে সংস্কৃত সাবজেক্টে কোনো রিটেন টেস্ট নেই, এখানে ভাইবা দিয়ে মেরিট লিস্ট তৈরি করা হবে। ফুল মার্কস কত হবে, যে সাবজেক্টগুলো পরীক্ষা হবে সেখানে হচ্ছে কি টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে, এই সাবজেক্ট কম্বিনেশনের উপরে পরীক্ষা হবে এবং সেখানে 50 নম্বরের পরীক্ষা হবে এবং তার ডিউরেশান থাকবে 2 ঘন্টা। 2 ঘন্টা হচ্ছে পরীক্ষার টাইম। ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটি সাবজেক্ট ছাড়া অন্য কোনো সাবজেক্টে কিন্তু ক্যালকুলেটর ইউজ করার কোনো পারমিশন নেই। এক্সামের সময় কিন্তু তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। প্রভিশনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, যারা যেমন রিটিন টেস্টে নাম্বার থাকবে, অর্থাৎ যেটা অ্যাডমিশান টেস্ট অথবা সংস্কৃতের ক্ষেত্রে ভাইভা, এটার ক্ষেত্রে যারা যেমন নাম্বার পাবে সেই অনুসারে প্রভিশনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এক্সেপশান যেটা বলা হলো সংস্কৃতের ক্ষেত্রে ভাইভার নাম্বার এবং গণিতের ক্ষেত্রে তার যে 50 নম্বরের রিটিন টেস্ট হবে তাকে কনভার্ট করা হবে আউট অফ 200 প্লাস মার্কস অবটেন ইন এইচএস ম্যাথমেটিক্স, উচ্চ মাধ্যমিকে গণিতে যত পাবে, প্লাস মার্কস অবটেন ইন এইচএস ইংলিশে যত নম্বর পাবে, টোটাল 400 নম্বরের ওপর মেরিট লিস্ট তৈরি করা হবে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। সংস্কৃতের ক্ষেত্রে যেটা বললাম যে শুধুমাত্র ভাইবার ওপরে হবে, আর বাকি সাবজেক্টগুলোতে যেমন তোমরা রিটিন টেস্টে নাম্বার পাবে তার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। এবার এখানে কিছু বলা আছে যে ফার্স্ট কি সেকেন্ড কি, যদি দুজনের নাম্বার একই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই ক্রাইটেরিয়াগুলো থাকবে, যেগুলোকে বলে ট্রাই বেকিং ক্রাইটেরিয়া, যেগুলো আছে ফার্স্ট কি সেকেন্ড কিতে ধরে সেইভাবে মেরিট লিস্ট তৈরি করা হবে। আরেকটা দেখো এখানে গুরুত্বপূর্ণ নোটিশ বলা আছে, এই কলেজে পড়তে গেলে সবাইকেই হচ্ছে কি রেসিডেন্সিয়াল হতে হবে, অর্থাৎ ওইখানে হোস্টেলে থাকতে হবে, বাইরে থেকে ওই কলেজে পড়ার কোনো কিন্তু সিস্টেম নেই। এই জন্য বলা আছে ডে স্কলার আর নট অ্যালাউড, এখানে সবাই হচ্ছে রেসিডেন্সিয়াল, সবাইকে ওইখানে থাকতে হবে। এবং যারা মেরিটোরিয়াস হবে, বুদ্ধিমান, মেধাবী এবং যারা আর্থিকভাবে দুর্বল ছাত্র, গরিব ছাত্রদের জন্য কলেজের পক্ষ থেকে স্কলারশিপের ব্যবস্থা আছে। তো যদি এই পুরো প্রসিডিওরে কোথাও যদি দেখা যায় যে তোমরা ভুলভাল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছো অথবা তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে সেটা পূরণ করতে পারোনি, তাহলে কিন্তু সেক্ষেত্রে পুরো অ্যাডমিশান প্রসিডিওরের পরে ইভেন অ্যাডমিশান হয়ে গেলেও যদি তারপরে সেটা ধরা পড়ে বা ডিটেক্টেড হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার পুরো ক্যান্ডিডেচারকে ক্যান্সেল করা হবে, তোমাকে কিন্তু আর ভর্তি হয়ে গেলেও তোমার নাম কিন্তু বাতিল হয়ে যাবে। তো আমরা আজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশান নোটিশ এবং কবে পরীক্ষা নেওয়া হবে, কী ধরনের পরীক্ষা নেওয়া হবে, কোন সাবজেক্টের অনার্স নিতে গেলে অন্যান্য মাইনর সাবজেক্ট কী কী থাকবে এবং সেক্ষেত্রে কোন কোন সাবজেক্টের ওপর অ্যাডমিশান টেস্ট দিতে হবে, সমস্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী সময়ে আমরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ এবং রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির তাদেরও আমাদের অ্যাডমিশান নোটিশ নিয়ে আলোচনা করব। তো ছাত্ররা আমাদের এই ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।